আচ্ছা দেখো, আমরা আজকে তোমাদের সেমিস্টারের থার্ড চ্যাপ্টার মৌলসমূহের পর্যাবৃত্ততা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো ডিটেলসে। ঠিক আছে? এই পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? 118। সর্বশেষ আবিষ্কৃত মৌলটির নাম হচ্ছে আনঅক্টিয়াম। এই 118টি মৌলের ধর্ম, তাদের দ্বারা উৎপন্ন কোটি কোটি যৌগের ধর্ম কি আমাদের বাস্তবে মনে রাখা সম্ভব? সম্ভব কি? এটাই ছিল আন্তর্জাতিক বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ। তখন আন্তর্জাতিক বিজ্ঞানীরা কি করলো, একটা সেমিনারে অংশগ্রহণ করে, যে সেমিনারের মূল বিষয়বস্তু ছিল এই 118টি মৌলের নাম। তখন 118টা মৌল আবিষ্কার হয়নি, তখন মাত্র 63টা হয়েছিল। এই মৌলের নাম এবং তাদের দ্বারা উৎপন্ন যৌগের ধর্ম কেমন হবে, সেটাই ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে তারা এই আসরটি বসান। বিভিন্ন রকম বিজ্ঞানীদের বিভিন্ন মন্তব্য আছে। অনেক মন্তব্যকে ইউজিনিতে ফেলে দেওয়া হয় যে না, এটা চলবে না। প্রথমে বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন যে মৌলকে দুটো ভাগে ভাগ করতে, একটা ধাতু এবং একটা অধাতু। এবার ধাতুর যা ধর্ম, অধাতু ধর্ম আলাদা, তাহলে মনে হয় সম্ভব। কিন্তু এমন কিছু মৌল পাওয়া গেল তাহলে ধাতু ধর্ম আছে আর অধাতু ধর্ম আছে, তবেই তো ধাতু কল্পের কনসেপ্টে আসছে। তাতে দেখা গেল যে মিলছে না। ঠিক সেই সময় আরেকজন বিজ্ঞানী হচ্ছে আবির্ভাব হয়, বিজ্ঞানী ডাল্টন। তার পরমাণুবাদ আছে। ডাল্টনের পরমাণুবাদে পারমাণবিক গুরুত্বের সঙ্গে মৌলের ধর্মের একটা মিল করার চেষ্টা করা হয়, তাতেও ব্যর্থ হয়। তবে মোটামুটি প্রথম দিকে যে সমস্ত বিজ্ঞানীদের একটু গুরুত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা বিজ্ঞানী হচ্ছে ডোবেনিয়ারের ত্রয়ীসূত্র। ডোবেনিয়ারের ত্রয়ীসূত্র তিনি কি বলছেন, আমি ডোবেনিয়ার ত্রয়ীসূত্রকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। এই তিনটা মৌল ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী এরা বসেছে। এর যা যা ধর্ম আর তার ধর্ম 3 নম্বর যে আছে তার ধর্ম কিছু মিল যাবে, সব তো মিল যাবো না। যেগুলো মিল আছে এর ধর্ম, মাঝে যে আছে তার ধর্ম। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, এটা বাস্তব উদাহরণ। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোকে সাজালে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয় মাঝের মৌলটা। As for example, তারা লিথিয়ামের 7 বুঝছে, পটাশিয়ামের 39, গড় করলে কত হবে? এই সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হবে 7 + 39/2, that is 23। তাহলে সোডিয়ামের যা যা ধর্ম, পটাশিয়ামের যা ধর্ম, তাদের কমন ধর্মগুলো কার হবে? মাত্র 18টি মৌলের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয়েছিল। তখন এই সূত্রটিকে কি করে দেওয়া হলো? ইউজিনিতে ফেলে দেওয়া হলো। পরবর্তীকালে হলো জার্মান বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি বলা হলো? দেখো, আমি অষ্টক সূত্র পড়ার আগে তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই। গানের স্বরলিপি দেখো, সা রে গা মা পা ধা নি সা, তাই তো? রে গা মা পা ধা নি সা। দেখো, গানের স্বরলিপির প্রথম স্বরটা যদি সা হয়, তুমি দেখো কি অষ্টমটা সা আছে। 1 2 3 4 5 6 7 8। যদি হচ্ছে মা দিয়ে শুরু হয়, দেখো অষ্টমে মা আছে। 1 2 3 4 5 6 7 8। দেখি অষ্টম সূত্র। এটা আমি তোমাদের বাস্তব উদাহরণ দিলাম। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজালে প্রথম মৌলের সঙ্গে প্রত্যেক অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হবে। কিরকম? ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, তারপর নিয়ন। তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি, যার জন্য এটা লিখছি না। যখন এই আলোচনা করা হয় তখন পৃথিবীতে নিষ্ক্রিয় মৌলের কনসেপ্টটাই নেই। তখন নিষ্ক্রিয় মৌল কাকে বলা হতো জানিস? বিজ্ঞানের ল্যাব হয়েছে বলেছে নাইট্রোজেনই নিষ্ক্রিয় মৌল, তাকে অ্যাজোট বলা হয়। অ্যাজোট তাকে নাইট্রোজেন ছিল নিষ্ক্রিয় মৌল, যখন নিষ্ক্রিয় মৌলের কনসেপ্টেই আছে। তবে শোনো না, বর্তমান কালে 12 বলবি নিষ্ক্রিয় মৌল আর কনসেপ্টেই নেই। নিষ্ক্রিয় মৌল এখন বিক্রিয়া করি,
হিলিয়ামের প্রচুর যৌগ আছে, HCF4, HCF2, HCF6 বিশ্বের সাথে জেনন আর এটা বিক্রিয়া করে। এবং অনার্সের বিরাট চ্যাপ্টার আছে নিষ্ক্রিয় মৌলের উপরে। আচ্ছা হলো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো লিথিয়াম আছে, অষ্টম মৌলটাকে সোডিয়াম। তা এবার অষ্টম মৌলকে 1 2 3 4 5 6 7 অষ্টম মৌলকে দ্যাট ইজ পটাশিয়াম। এদের মধ্যে ধর্মের মিল যাবে, এদের মধ্যে ধর্মের মিল যাবে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এদের মধ্যে ধর্মের মিল থাকবে, এদের মধ্যে থাকবে, এদের মধ্যে থাকবে, এদের মধ্যে থাকবে। মাত্র 29টি মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ হয়েছিল, বাকি সূত্রের ক্ষেত্রে বলা হবে। তারপরে আর একটা ছিল প্রচন্ড আনসাইন্টিফিক, এই যে বিজ্ঞানী সাকুদোয়া, ডাইরেক্ট নট কাকাদোয়া, ডাইরেক্ট সাকুদোয়া। তিনি কি করেছিলেন, এরকম একটা নল নিয়েছিলেন, এখান থেকে একটা নল বের করে দিয়ে এখানে ডিশ রেখে দিয়েছিলেন, ওটা ঘুরে চারধারে, ওই নলটাকে কেন্দ্র করে তাদের ঘুরে ঘুরতে 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 যে মৌলগুলো এক জায়গায় পড়ে যাবে তাদের ধর্ম এক, যেগুলো আলাদা জায়গায় পড়বে তার ধর্ম আলাদা। যদি ঘূর্ণন যদি বেশি হয় সবটা ছেড়ে ছেড়ে যাবে, তখন কারোর সঙ্গে কারো মিল থাকবে না। ওই জন্য সাকুদোয়া যেটা সেটা হচ্ছে সবচেয়ে আনসাইন্টিফিক। তাহলে ওটাকে আমরা ধর্তের মধ্যে আনিনি, আগে বইয়ে ছিল, এখন বই থেকে তুলেছি। এবার আমরা পড়বো হচ্ছে ডোবেনিয়ানের ত্রয়ী সূত্রের উপরে আমরা পড়বো যে মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র ভালো করে ফলো করো বাবা। মেন্ডেলিভের পর্যায় সূত্র ভালো করে ফলো করো। আমি বলছি শোনো, মেন্ডেলিভ হচ্ছে এমন একজন বিজ্ঞানী যিনি পর্যায় সারণী আবিষ্কার করে তিনি পেয়েছিলেন, নোবেল পেয়েছিলেন। তিনি তার মৃত্যুর 22 বছর পর নোবেল পেয়েছিলেন। এমন একজন বিজ্ঞানী যে মৃত্যুর পরে নোবেল পেয়েছে। কিন্তু মেন্ডেলিভ কিন্তু অ্যাকচুয়ালি মানে চিটিং করেছেন। চিটিং বলতে বলছি, মেন্ডেলিভের যে কনসেপ্টটা ওটা কিন্তু অরিজিনাল মেন্ডেলিভের নয়, ওই কনসেপ্টটা অ্যাকচুয়ালি লোথার মেয়ারের। সাপোজ ইনি হচ্ছেন মেন্ডেলিভ, তুই হচ্ছে লোথার মেয়ার, দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। তোর চিন্তা ভাবনা এর সঙ্গে শেয়ার করুন, এর চিন্তাটা এর সঙ্গে শেয়ার করি। এ বুঝলো যে আমার কনসেপ্টটা হচ্ছে ওর কনসেপ্টটা ভালো। এ কিন্তু বড় বাড়ির ছেলে, এ কিন্তু গরিব বাড়ির ছেলে। কোনো একটা জিনিসকে প্রকাশ করতে গেলে একটা প্রকাশনী নিয়ে আসতে হয়। এই যে রবীন্দ্রনাথ পাল কে যে লিখেছে ছায়া প্রকাশনী বইগুলো, যে লেখক লিখেছে দেখা ছায়া প্রকাশনীর মাধ্যমে নষ্ট হয়েছে, ছায়া প্রকাশনী খরচ করেছে, ছাপানোর খরচ করেছে। এর টাকা পয়সা আছে, তোর নাই। তোর কনসেপ্টটাকে ও নিজের নামে চালিয়েছে, প্রকাশনী টাকা আছে। পাওয়ার করেছিল বা লোথার মেয়ারে, পেলো কে? মেন্ডেলিভ পেলো। তাহলে যাও মেন্ডেলিভ যখন পেয়ে গেছে, নোবেল পেয়েছে, আমরা মেন্ডেলিভ হিসেবে জানবো। আমি কিন্তু সবসময় জানি যে পর্যায় সূত্রের সত্যিকার যদি কারণ কনসেপ্টটা হচ্ছে লোথার মেয়ার, কিন্তু পরীক্ষা নিলে তো আমাকে পরীক্ষা নামা দিবে না। পর্যায় সাথে ষষ্ঠ বলতে হবে, আমাকে মেন্ডেলিভ বলতে হবে। কি বলে তুই যে কোশ্চেন থাকে, কে নোবেল পেয়েছে তার নাম আজও জানা যায়নি। কে নোবেল পেয়েছে তার আজও জানা যায়নি। যেমন মেন্ডেলিভ নোবেল পেয়েছে, বিভিন্ন বিজ্ঞানী প্রত্যেক বছর নোবেল পায় তো, জানা যায় তো। এমন একজনকে বিজ্ঞানী, যে বিজ্ঞানী নয় অবশ্য, এমন একজনকে নোবেল পেয়েছে যার নাম আজও জানা যায়নি। উত্তরটা আছে রবীন্দ্রনাথের নোবেলটাকে চুরি করেছে। রবীন্দ্রনাথের সাথে নোবেল নেই, তার সংগ্রহ থেকে একজন চুরি হয়েছে। আজও পর্যন্ত আমাদের সিবিআই প্রমাণ করতে পারেনি যে কে দিয়েছে। তার যে লিটার আসলে আছে নোবেল, তার নাম আমরা জানতে পারছি। গুগলি কোশ্চেন। এবার দেখো মেন্ডেলের পরে তো হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভের পর্যায় সূত্রে পর্যায় সংখ্যা কটা আছে? পর্যায় সংখ্যা 7, শ্রেণী সংখ্যা 8। আমি বলি তোমাদের লেখা উচিত 8+1। কেন 8+1? তিনি তার একটা শ্রেণীতে কোনো মৌল নেই, তিনি নিষ্ক্রিয় মৌল এখানে রেখে গেছিলেন। তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি বলে ওই ঘরটা ফাঁকা ছিল। অপশনে তো আর 8+1 বলে থাকা থাকবে না, অপশনে 9 থাকবে, 9 বলা যাবে না, 8 বলবে, 9 বলা যাবে না, মৌল নেই তো, 9 বলা যাবে না। তাহলে পর্যায় 7, শ্রেণী 8।
তবে মেন্ডেলিভের পর্যায় যদি বিউটি, যেটা বিউটি মানে সৌন্দর্য, এটা এই বরাবর তো পর্যায়, এই বরাবর তো পর্যায় কি রে? 1 2 3 4 5 6 7। এখন আমি তোমাদের বলছি, তোমার মাধ্যমিকের জ্ঞান থেকেই আমি বলছি তোমাদের, মেন্ডেলিভের পর্যায় সারণী পর্যায় সংখ্যা 7, আবার আধুনিক পর্যায় সারণী পর্যায় সংখ্যা কত? 13 7। কেন পর্যায় সংখ্যা 7? 8 9 কেন? 6 9 কেন? আমি বলতাম যে ইলেকট্রন সর্বাধিক 7টি কক্ষে আবর্তন করতে পারে বলে পর্যায় সারণীর পর্যায় সংখ্যা 7। তাহলে এই বরাবর শ্রেণী নাকি রে? মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের উপযোগিতা যেটা প্রথম হচ্ছে, প্রথম উপযোগিতা এটা, সেটা হচ্ছে মৌলগুলিকে একটা সুশৃঙ্খলভাবে সারণীর মধ্যে বিন্যস্ত করা গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো একটা শ্রেণীর অন্তর্গত কোনো একটা মৌলের বৈশিষ্ট্য জানা থাকলে ওই শ্রেণীর অন্তর্গত অন্যান্য মৌলের বৈশিষ্ট্য কি হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি তোমার একটা উদাহরণ দিচ্ছিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দ্যাট ইজ ফ্রান্সিয়াম। আমি যদি পটাশিয়ামের ধর্ম জানি, তাহলে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের ধর্ম কি হবে? আর বলতে হবে না পটাশিয়ামের বলতে হবে, আর কার বলা দরকার নেই, কারণটা ইজি হয়ে গেল। আমি ধর একটা শ্রেণী করলাম তোমাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দ্যাট ইজ অ্যাস্টারিন, অ্যাস্টারিন। তাহলে আমি যদি ক্লোরিনের ধর্ম জানি, তাহলে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন একই রকম হবে। আমি একটা শ্রেণী করলাম অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরকম করলাম, গ্যালিয়াম, এরকম করলাম। তাহলে আমি যদি সেলেনিয়ামের ধর্ম জানি, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত অন্যান্য মৌলের ধর্ম কি হবে সে সম্পর্কে আমার আইডিয়া পাওয়া যাবে। আমি যদি একটা গ্রুপ ধরে করলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আমি যদি অ্যান্টিমনি ধর্ম জানি, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত অন্যান্য মৌলের ধর্ম কি হবে সে সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ। নাম্বার 2, তাহলে প্রথম কি বললাম? আমি প্রথম বললাম যে মৌলগুলিকে সুশৃঙ্খলভাবে একটা সারণীর মধ্যে বিন্যস্ত করা গেছে। 2 নম্বরে বললাম যে কোনো একটা শ্রেণীর অন্তর্গত কোনো একটা মৌলের ধর্ম জানা থাকলে ওই শ্রেণীর অন্তর্গত অন্যান্য মৌলের ধর্ম কি হবে সে সম্পর্কে একটা আইডিয়া পাবে। 3 নম্বর, কোনো একটা মৌলের অবস্থান জানা থাকলে তার সর্বোচ্চ যোজ্যতা কত, তার স্বাভাবিক যোজ্যতা কত সে সম্পর্কে একটা আইডিয়া পাবে। এইটা ভালো করে বলছি, এটা তোমার বিবেচনা। ধরো একটা মৌল প্রথম শ্রেণীতে আছে, কোন শ্রেণীতে আছে? একটা মৌল প্রথম শ্রেণীতে আছে, সাপোজ যার শ্রেণী সংখ্যা যত তার সর্ববৈশিষ্ট্য পক্ষে ইলেকট্রন সংখ্যা ঠিক তত। যে প্রথম শ্রেণীতে আছে তার বাইরে কটা ইলেকট্রন আছে? একটা। প্রত্যেকটা মৌল চায় তার সর্ববৈশিষ্ট্য পক্ষে 8টা ইলেকট্রন করতে। ক্লিয়ার? কটা করতে? তাহলে যে প্রথম শ্রেণীর মৌল তার বাইরে কটা আছে? সে 8টা করার জন্য কটা নেবে? 7টা নিতে পারে, অথবা একটা ছেড়ে দিয়ে আগের পক্ষে আনতে পারে। কোনটা ইজি? কোনটা ইজি? একটা ছেড়ে দেওয়া ইজি না 7টা নেওয়া ইজি? যেটা ইজি দ্যাট ইজ নরমাল ভ্যালেন্সি, স্বাভাবিক যোজ্যতা। যেটা কঠিন সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালেন্সি, মানে তার সর্বোচ্চ যোজ্যতা। তাহলে শুভঙ্কর যে প্রথম শ্রেণীতে আছে তার স্বাভাবিক যোজ্যতা কত? যে এতে আছে মানে তার সর্বোচ্চ যোজ্যতা কত হবে? 7। যে দ্বিতীয় শ্রেণীতে আছে তার স্বাভাবিক যোজ্যতা কত? 2। সর্বোচ্চ কত? 6। যে তৃতীয় শ্রেণীতে আছে স্বাভাবিক সর্বোচ্চ 5। যে 4-এ আছে স্বাভাবিক সর্বোচ্চ 4। যে পঞ্চম শ্রেণীতে আছে স্বাভাবিক 3। 5টা ছেড়ে 8 হওয়া সহজ না 3টা নিয়ে 8 হওয়া সহজ? যেটা সহজ দ্যাট ইজ নরমাল। তাহলে যে পঞ্চম শ্রেণীতে আছে তার স্বাভাবিক কত? 3। সর্বোচ্চ 5। কৃষ্ণা ষষ্ঠ শ্রেণীতে আছে সর্বোচ্চ 2 হবে। আরে ষষ্ঠ শ্রেণীতে আছে দুটো নিয়ে 8 হওয়া সহজ না 6টা ছেড়ে দিয়ে 8 সহজ? স্বাভাবিক 2। আচ্ছা বর্ষা সপ্তম শ্রেণীতে আছে নন্দিতা অষ্টম শ্রেণীতে আছে অষ্টমে 3 হয়েছে, তা সবই শূন্য। তা 8 হয়েছে তো সে ছাড়বে কেন, সে নেবে কেন? তা ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 4, সেটা কি?
আছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে যদি আমরা লক্ষ্য করি, কিছু কিছু মৌল, কিছু কিছু ঘর ফাঁকা আছে, ফাঁকা আছে। ওই ফাঁকা ঘরে তখন তিনি উপযুক্ত পারমাণবিক গুরুত্বের মৌলের সন্ধান পাননি। তিনি কিন্তু বলে দিয়ে গেছিলেন যে যদি কোনো মৌল আবিষ্কৃত হয় ওই ফাঁকা ঘরে থাকবে, তার ধর্ম কি হবে সেও কিন্তু বলে দিয়েছিলেন। এইরকম বলা হচ্ছে পোলোনিয়াম, জার্মেনিয়াম, তিনি আগে নাম দিয়েছেন একা বোরন, একা সিলিকন, একা জার্মেনিয়াম, এই নাম বলেছেন। একা বোরন মানে কোনটা? গ্যালিয়াম, একা সিলিকন, এই সমস্ত নামগুলো তিনি দিয়ে গেছেন। এটা গেল আমার মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের কি হচ্ছে উপযোগিতা। এবার তবুও মেন্ডেলিভের পিরিয়ড টেবিল ত্রুটিতে ভরা, ভুলে ভরা। মেন্ডেলিভের পিরিয়ড টেবিল ভুলে ভরা। কি ভুলগুলো? নাম্বার 1 ভুল হচ্ছে, নাম্বার 1 ভুল হাইড্রোজেনের অবস্থান নিয়ে, হাইড্রোজেনের অবস্থান নিয়ে তার ত্রুটি আছে, অবস্থান নিয়ে। ক্লিয়ার? যদি পিরিয়ড টেবিলের সবচেয়ে বিতর্কিত মৌল হচ্ছে হাইড্রোজেন, বিতর্কিত মৌল গ্রুপ এ, গ্রুপ এ, গ্রুপ 1 এর যে ক্ষার ধাতুগুলো আছে, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, এরা আছে তড়িৎ ধনাত্মক, হাইড্রোজেনের তড়িৎ ধনাত্মক। এদের বাইরের পক্ষে একটি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে। এরা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, এরা ইলেকট্রন বর্জন করে অ্যানায়নে পরিণত হয়। ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, হাইড্রোজেন ইলেকট্রন বর্জন করে। আবার পার্থক্য আছে, এরা ধাতু, হাইড্রোজেন অধাতু। কি এদের জারণ ধর্মের সাথে দেখা যায় না, হাইড্রোজেন কোনো কোনো সময় জারণ ধর্ম হয়। এরা অ্যানায়ন গঠন করে না, হাইড্রোজেন অ্যানায়ন গঠন করতে পারে, এই মাইনাস হয়। লিথিয়াম হাইড্রোজেন আছে, এই মাইনাস হয়। আবার হ্যালোজেন মৌল যারা সপ্তম বিন্দু আছে, তারা তাদের অণু দ্বি পরমাণু, হাইড্রোজেন অণু দ্বি পরমাণু। তারা সুস্থিত অক্সাইড গঠন করে, হাইড্রোজেন সুস্থিত অক্সাইড জল গঠন করে। পার্থক্য কি আছে? তারা আছে জারণ ধর্মী, হাইড্রোজেন বিজারণ ধর্মী। তাদের বাইরে পক্ষে 7টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের বাইরে পক্ষে 1টা ইলেকট্রন আছে। পার্থক্য আছে। তবু তিনি গ্রুপ 1 এ কিংবা সপ্তম বিদ কারুর কাছে তিনি রাখেননি, হাইড্রোজেনটা সম্পূর্ণ আলাদাভাবে রেখেছেন। কেন রেখেছেন তার ব্যাখ্যা নেই। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2, সোডিয়ামের সাথে কপারের ধর্মের কোনো মিল নেই, তবু তারা কেন একই শ্রেণীতে অবস্থান করে তার সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। 3, কপারের সঙ্গে মার্কারি ধর্মের যথেষ্ট মিল রয়েছে, তবু তারা কেন আলাদা শ্রেণীতে, তার ব্যাখ্যা নেই। 4, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1, আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে আগে কার পাওয়া উচিত ছিল? পটাশিয়াম, তারপরে আর্গন। কেন আর্গন আগে চান্স পেয়েছে তার ব্যাখ্যা নেই। ভাই বিরল মৃত্তিকা মৌল যেমন ল্যান্থানাইট আর হচ্ছে অ্যাক্টিনেট, যেমন গ্রুপ হচ্ছে 6ষ্ঠ পদের সিরিয়াম থেকে লুটেসিয়াম, এই 14টা মৌলের কেন তারা আলাদাভাবে স্থান পেয়েছে, কি বৈশিষ্ট্য আমরা পড়বো, সব আস্তে আস্তে পড়বো, কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেননি। 7ম শ্রেণী থোরিয়াম থেকে লরেন্সিয়াম 90 থেকে 103, এই যে 14টা মৌল, কেন তারা বিরল মৃত্তিকা মৌল, তাদের অবস্থান কেন এই পর্যায়ে, মানে এই পর্যায়ে চলে এসছে, তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তাই মেন্ডেলিভের পিরিয়ড টেবিল ভুলে পড়া। আইসোটোপের অবস্থান নিয়ে, আইসোটোপের হচ্ছে প্রত্যেকের ভর সংখ্যা আলাদা, প্রোটিয়াম 1, ডয়টেরিয়াম 2, ট্রিটিয়াম 3, তবু তারা কেন একই সাথে স্থান পেয়েছে তার ব্যাখ্যা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে পাওয়া যায়নি। এই সমস্ত প্রশ্নের সমাধান আমরা খুঁজবো আধুনিক পিরিয়ড টেবিলে। নেক্সট ক্লাসে আমরা আধুনিক পিরিয়ড টেবিলে পড়বো। ততক্ষণে তোমরা এইটা নিয়ে একটু ভালো করে চর্চা করো, কনসেপশনটা ক্লিয়ার করো। পরবর্তী ক্লাসে আমরা পড়াবো মোসলের